হ্যালো বন্ধুরা, এর আগে আমরা কোষে দেখি 11-র 13 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 14 থেকে শুরু করব। যারা পার্ট 2টি দেখোনি, পার্ট 1 এবং পার্ট 2 দুটোই যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। চলো 14 দাগ থেকে শুরু করি। উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করি। দেখো 14 দাগ কি বলছে। 14 দাগে দেখো তাহলে 1200 টাকার খরচ করে আগে, তাহলে 1200 টাকা খরচ করেন। আগের খরচ সমান সমান কত? 1200 টাকা, তাই তো? আগে খরচ করতেন কত? 1200 টাকা। এবার যেহেতু তার 40% খরচ বেড়েছে, তাহলে 40% খরচ বৃদ্ধিতে এখন খরচ সমান সমান 1200 ইন্টু 40% বৃদ্ধি মানে 140/100। 0 0 এই 0 এই 0 যদি আমি কেটে দিই তাহলে দেখো 120 দিয়ে 14কে যদি আমি গুণ করি 0, দেখো 12 দিয়ে যদি 14কে গুণ করি 12 4 12 48-এর 8, হাতে আমার 4, 12কে 12 আর 4-এ 16, তার মানে 1680 টাকা। এবার দেখো এটা আগে খরচ হতো আমাদের 1200 টাকা, এখন খরচ হয় 1680 টাকা। এবার বলছে যে তিনি আগে ফলন পেতেন কত? 3000 টাকার। তাহলে আগে ফলন পেতেন কত টাকার? 3000 টাকার। আচ্ছা, এখন কত ফলন পান? এখন আমরা যদি ফলন পান বের করতে হয় তাহলে দেখো 55% বৃদ্ধি পেয়েছে ফলন, তাহলে এখন ফলন 55% বৃদ্ধি পাওয়ায় ফলন হবে, দেখো ফলন কত হবে। দেখো 3000 টাকা যেহেতু ফলন ছিল আগে, তাহলে 3000 গুণ কত? 55% বৃদ্ধি পেয়েছে, তার মানে 155/100। আমি যদি 0 0 কেটে দিই তাহলে দেখো 30 দিয়ে 155কে গুণ করো, 0 3 দিয়ে 3 5 15 5, হাতে 1 3 5 15 1 16 6, হাতে থাকে 1 3 3 আর 4, 4650 টাকা। এখন এটা আমাদের ফলন পাচ্ছি। আচ্ছা দেখো তাহলে আগে তার লাভ কত হতো? দেখো আগে খরচ ছিল কত? 1200 টাকা এবং তিনি ফলন পেতেন কত? 3000 টাকা। তাহলে আগে লাভ কত হতো? আগে লাভ হতো সমান সমান দেখো 3000 টাকার ফলন পেতেন এবং তার থেকে যদি আমরা খরচটা বিয়োগ করে দিই, 1200 টাকা খরচ হতো, তাহলে আমরা লাভটা পেয়ে যাব। তাহলে দেখো বিয়োগ করলে হবে 1800 টাকা। 1200 আর 1800 3000, 1800 টাকা আমাদের কি হতো? লাভ হতো। কিন্তু এখন লাভ কত হবে? দেখো এখন লাভ হয়, আচ্ছা এখন লাভ কত হবে? দেখো 4650 টাকা আমাদের এখন ফলন পাচ্ছি, আর আমাদের খরচ হয় 1680 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই, দেখো 4650 বিয়োগ 1680, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখনকার লাভ পেয়ে যাব। তাহলে 0 8 আছে কত? 15 হয়, 8 আর 7 15, হাতে থাকে 1 4 7, 7 আছে কত? 16, 9 হলে হাতে থাকে 1 1 2 আর 2 4, 2970 টাকা আমাদের এখন লাভ হয়। এখন লাভ এটা। এবার যদি বলে লাস্টে দেখো বলেছে কত পরিমাণ বাড়বে না কমবে, লাভ বা ক্ষতি, লাভ কত পরিমাণ বাড়বে। দেখো লাভ কত বেড়েছে? লাভ অবশ্যই বেড়েছে। আগে আমাদের লাভ হতো কত? 1800 টাকা, এখন লাভ হয় 2970 টাকা। তাহলে লাভ নিশ্চয়ই বেড়েছে। তাহলে লাভ বাড়বে বা বেড়েছে সমান দেখো 2970 বিয়োগ 1800, আমরা যদি বিয়োগ করি 0 0 আছে কত? হলে 7 হয়, 7 হলে 8 আছে কত? হলে 9 হয়, 1 হলে আর 1 আছে কত? হলে 2 হয়,
1 হলে, তাহলে 1170 টাকা আমাদের লাভ বেড়েছে। 15 দাগে কী বলছে দেখো, 15 দাগে বলছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা এখানে কোনো মোট ভোটার সংখ্যা দেয়নি। আমরা যদি ধরি মোট ভোটার যদি 100 জন ধরি, দেখো 100 জন যদি মোট ভোটার ধরি তাহলে 80% ভোট দিয়েছেন, তাই তো? এই 100 জনের মধ্যে 80% ভোট দিয়েছেন। তাহলে ভোট দিয়েছেন যদি বার করি, ভোট দিয়েছেন মোট ভোটারের 100, মোট ভোটারের কত পার্সেন্ট? 80%। 80% মানে 80/100। তার মানে আমরা এটা একবারে করতে পারতাম, 80% যেহেতু, তাহলে 100 জনে 80 জন ভোট দিয়েছে, তাহলে এটা আমরা একবারে বার করতে পারতাম, 80 জন ভোট দিয়েছেন। এবার বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোট মানে কি যে ভোট দেওয়া হয়েছে সেটা, তাহলে 80 জন ভোট দিয়েছেন, এই 80 জনের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কতজন আমরা বার করি। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কতজন? বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কতজনের ভোট পেয়েছেন? দেখো 80 জনের মধ্যে 65%, তার মানে 65/100। তাহলে আমি যদি 0 0 কাটি, 5 দিয়ে কাটি, 5 13 65, 5 2 10। আচ্ছা 2 দিয়ে আমি যদি 8কে কাটি 4, তাহলে 4 13 52 জন। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 52 জনের ভোট পেয়েছেন। এইবার কি বলছে দেখো, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। আচ্ছা 52টি ভোট পেয়েছে কত জনের মধ্যে? 100 জনের মধ্যে 52 জন ভোট পেয়েছে। তাহলে 100 জনের মধ্যে যদি 52টি ভোট পায়, তাহলে আমরা বলতে পারি তিনি 52% ভোট পেয়েছেন। আচ্ছা দেখো 16 দাগে কী বলছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী 1 দাগে বলেছে উভয় বিষয়ে A+ পেয়েছে, 2 দাগে বলছে শুধুমাত্র A+ পেয়েছে, 3 দাগে বলছে শুধু অঙ্কে A+ পেয়েছে, 4 দাগে বলছে উভয় বিষয়ে A+ পায়নি। আচ্ছা তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 120 জন বলেছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তার মানে মোট পরীক্ষার্থী হচ্ছে কতজন? মোট পরীক্ষার্থী কতজন? 120 জন। মোট পরীক্ষার্থী যদি 120 জন হয়, এবার বলছে দেখো উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, উভয় বিষয়ে A+ পেয়েছে। তার মানে এতজনের মধ্যে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে আমরা 1 দাগের উত্তরটা যদি বার করতে যাই, তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে বলে লিখতে পারি আমরা, উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন হবে? 120 জনের মধ্যে কতজন? 65%। তাহলে 65% মানে 65/100। 0 0 কাটা, 5 দিয়ে 5 13 65, 5 2 10, 2 দিয়ে 6 2 12, 6 13 দেখো 6 13 78 জন। আচ্ছা 2 দাগে কি বলছে দেখো, 2 দাগে বলেছে শুধু বাংলায় A+ পেয়েছে। শুধু বাংলায় A+ পেয়েছে কতজন? দেখো শুধু বাংলায় A+ পেয়েছে মোট পরীক্ষার্থী কত? 120 জন। এর মধ্যে বাংলায় A+ পেয়েছে দেখো
85% বাংলা এ প্লাস পেয়েছে, তাহলে 85/100 শূন্য শূন্য কাটা 5 দিয়ে 5 17 85, 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12। দেখো 6 দিয়ে যদি আমি গুণ করি 6 42 2 হাতে 4 6 4 4 10 102 এতজন শুধু বাংলা এ প্লাস পেয়েছে। আচ্ছা এবার দেখো 3 দাগে যদি উত্তর বার করি, দেখো 3 দাগে কি বলছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। আমরা যদি লিখি শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে মোট পরীক্ষার্থী 120 জন, তার অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, দেখো 70% অঙ্কে, তার মানে 70/100 শূন্য শূন্য কাটা এই 0 0 কাটা 7 দুগুণে 14 4 হাতে 1 7 7 আর 8 7 12 84 জন। আচ্ছা 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের প্রশ্নটা কি বলছে, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। আচ্ছা উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাই তো, তাহলে দেখো 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। আচ্ছা 65% যদি উভয় বিষয়ে এ প্লাস পায়, তাহলে আমরা সেটা থেকে যদি বার করি, দেখো উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাহলে কতজন, কত পার্সেন্ট, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। আচ্ছা উভয় বিষয়ে এ প্লাস পায়নি। আচ্ছা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট, 65%। তাহলে আমরা যদি 100 থেকে 65%টা বিয়োগ করি, 65%টা বিয়োগ করি, তাহলে আমরা উভয় বিষয়ে এ প্লাস পাইনি কত পার্সেন্ট সেটা পেয়ে যাব। তাহলে দেখো 5 হাতে থাকে 1 6 7 আর 3 10 35% উভয় বিষয়ে এ প্লাস পাইনি। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন সেটা যদি বার করতে হয়, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি সমান সমান, দেখো তাহলে কত ছিল, 120 জন ছিল মোট, তার 35% মানে 35/100 এই 0 যদি আমি কেটে দিই, 5 দিয়ে 5 7 35, 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12, তার মানে 6 7 42 জন। 17 দাগে কি বলছে, দেখো আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি। দেখো তাহলে আমরা যদি ধরি আমিনা বিবির বেতন 100 টাকা, আমিনা বিবির বেতন প্রথমে ছিল 100 টাকা, এবার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% বৃদ্ধি পাওয়ায় বেতন হবে কত টাকা, 100 টাকার উপরে 20% বেড়েছে মানে 120/100। আচ্ছা 100 যদি আমি কেটে দিই তাহলে 120, এটা একবারও করা যেত। দেখো 20% বৃদ্ধি পাওয়া মানে 100 টাকায় 20 টাকা বাড়া, তাহলে 100 টাকা যদি 20 টাকা বাড়ে, তাহলে 100 আর ওই 20 120 টাকা হবে, সেটা আমরা একবারে করতে পারতাম। দেখো বেতন হবে কত, তাহলে 120 টাকা, ঠিক আছে। এবার দেখো 20% হ্রাস পেলো, আবার 20% যদি হ্রাস পায় এর উপরেই 20% হ্রাস পাবে, তাহলে 20% হ্রাস পেলে বেতন হবে কত টাকা, বেতন হবে দেখো 120 টাকার উপরে 20% হ্রাস পাবে, তাহলে 120 ইন্টু 20% হ্রাস পাওয়া মানে 80/100 মানে 100 টাকায় 80 টাকা হওয়া, তাহলে এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে 8 12 কত 96, তাহলে 96 টাকা বেতন। তাহলে আলটিমেটলি দেখো আগে ছিল বেতন 100 টাকা, এখন হয়েছে 96 টাকা, তাহলে বেতন বেড়েছে না কমেছে, নিশ্চয়ই কমেছে। তাহলে বেতন হ্রাস পেয়েছে কত টাকা, বেতন হ্রাস পেয়েছে কত, 100 বিয়োগ 96, তার মানে 4 টাকা। তার মানে আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 96 টাকা, তাহলে 4 টাকা হ্রাস পেয়েছে। এই 4 টাকা হ্রাস পেয়েছে কততে, 100-তে, 100 টাকায় 4 টাকা হ্রাস পেয়েছে, তাই আমরা বলতে পারি বেতন 4% হ্রাস পেয়েছে।
আচ্ছা 18 দাগে কি বলছে দেখো, 18 দাগে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলে হিসাব করি। আচ্ছা তাহলে আমরা একটি আয়তক্ষেত্র আঁকছি। দেখো আয়তক্ষেত্র কাকে বলবা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের আমরা দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা 100 ধরি এবং প্রস্থও আমরা 100 ধরবো, যেহেতু শতকরার অঙ্ক তাই আমরা দুটোকেই 100 ধরলাম। তাহলে দৈর্ঘ্য সমান সমান 100 আর প্রস্থ সমান সমানও 100 যদি আমরা ধরি। এবার দেখো দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে 15% দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দৈর্ঘ্য হবে দেখো আগে ছিল 100, 15% বেড়েছে মানে কত 115/100, তাই তো, মানে 100-তে 15 বেড়েছে কারণ হবে কত 115 হলো। আমরা যদি এগুলো মিটারে ধরি তাহলে সব মিটার হবে, সব মিটার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যেহেতু প্রস্থ 15% হ্রাস পেয়েছে, তাহলে আগে প্রস্থ ছিল কত, আগে ছিল 100, তাহলে 15% হ্রাস পাওয়ায় প্রস্থ কত হবে, প্রস্থ হবে কত দেখো 100-তে 15% হ্রাস, 15% হ্রাস মানে কি 100 বিয়োগ 15 তার মানে 85/100, তার মানে অ্যাকচুয়ালি হবে 85, মানে 100-তে 15 কমে গেছে মানে 85 আছে, তাহলে 85 মিটার আমাদের এখন প্রস্থ হবে। যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আগের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখলাম না, দৈর্ঘ্য আমাদের কত ছিল 100 আর প্রস্থও আমাদের 100 ছিল। তাহলে এটা যদি আমরা গুণ করি দেখো 100 গুণ করলে 10,000 হয়, একের পরে 4টে শূন্য, এত বর্গ মিটার হয়ে যাবে তখন, ঠিক আছে। তো মিটার ছিল দুটো মিটার গুণ হলে কি হয় বর্গ মিটার হয়, তাহলে আগের ক্ষেত্রফল হবে 10,000 বর্গ মিটার। আর এখন ক্ষেত্রফল কত হবে দেখো, এখন ক্ষেত্রফল কত হবে দেখো, এখন আমাদের দৈর্ঘ্য হয়েছে 15% বেড়ে 115 হয়েছিল আর প্রস্থ 15% কমে 85 হয়েছিল। তাহলে এটা যদি আমরা গুণ করি দেখো, পাশে যদি গুণ করে নিই 115-র সঙ্গে 85 যদি আমরা গুণ করে নিই দেখো কি আসে, 5 দিয়ে 5 × 25 5 হাতে 2, 5 × 5 আর 2 7, 5 × 5, আচ্ছা 8 দিয়ে 5 × 40 0 হাতে 4 আর 1 4 12 2 হাতে 1, 8 × 8 = 9, তাই তো। তাহলে 5 7 7 9, তাহলে 9775 কী হবে, এটাও বর্গ মিটার হবে, হয়েছে তো। আচ্ছা দেখো তাহলে আমাদের কি বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আচ্ছা আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন হয়েছে 9,775, তাহলে নিশ্চয়ই কমেছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কমেছে কত, কমেছে সমান সমান দেখো 10,000 বিয়োগ 9,775। আচ্ছা আমরা যদি এটা বিয়োগ করি কত হবে, 5 × 10 5 হলে হাতে থাকে 1, 7 থেকে 8 আর 2 10, হাতে থাকে 1, 7 থেকে 8 আর 2 10, হাতে থাকে 1, 9 থেকে 10, তার মানে 225 বর্গমিটার কমেছে। আচ্ছা আমাদের বলেছে শতকরায় বার করতে, শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, শতকরা যদি বার করতে হয় তাহলে এই 225 বর্গমিটার কমেছে, এটা কততে কমেছে 10,000-এ কমেছে। তাহলে আমরা এখান থেকে ওই নিয়মে করতে পারি যে 10,000 বর্গমিটারে কমেছে কত 225 বর্গমিটার, তাই না। তাহলে 1 বর্গমিটারে কত কমবে, 1 বর্গমিটার নিশ্চয়ই কম হবে, তাহলে কম হলে ভাগ হয়, উপরে এটা চলে যাবে নিচে আসবে 10,000 বর্গমিটার। আর যেহেতু শতকরা হয়েছে তাই আমরা 100 বার করব, 100-তে কত হবে দেখো, 100-তে করতে গেলে কি করতে হবে 225/10,000 গুণ 100, 0 0
এই শূন্য যদি আমি কাটি তাহলে 225/100, 100 দিয়ে যদি ভাগ করতে হয় ডান দিক থেকে দুটোর পর দশমিক হয়, একবার আমি যদি করি 2.25% কমেছে। আর 19 দাগে কী বলছে দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয় তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। আচ্ছা, আমরা এখান থেকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করে নেব। আচ্ছা, তার আগে আমরা দেখি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত, 15 মিটার, তাই তো। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 10 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে পারবো। যেহেতু আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, 4 দেওয়ালের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, একবারে মনে রাখবা। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পরিসীমা গুণ উচ্চতা। তাহলে ভূমির পরিসীমার সঙ্গে যদি আমরা উচ্চতা গুণ করি তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পাবো। তাহলে ভূমির পরিসীমা গুণ উচ্চতা, এটা মনে রাখবো। ভূমির পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই। আর ঘরের আয়তন যদি বার করতে হয় তাহলে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করবো, তাহলে আয়তন পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল ভূমির পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করতে। ভূমি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা লেখা যায়। তাহলে দেখো 2 দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15, প্রস্থ দেওয়া রয়েছে 10 এবং উচ্চতা দেওয়া রয়েছে 5। এটা যদি আমি ক্যালকুলেশন করি 10 আর 15 10 25, 25 দুগুণে 50, 50-এর সঙ্গে আমাদের 5 গুণ, তার মানে 5 5 25 শূন্য, তার মানে 250 একক কী হবে, যেহেতু 4 দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে তাহলে বর্গ মিটার। ঠিক আছে তো। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটি যদি আমরা 10% করে বৃদ্ধি করি তাহলে 10% করে বৃদ্ধি করায় দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্য কত হবে দেখো, 15 ছিল দৈর্ঘ্য, 10% বৃদ্ধি করবো, তার মানে 110/100 হবে। এই শূন্য কাটা যাবে, তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো নিচে যদি আমরা 10 রেখে দিই তাহলে কত আসবে, 5 11 55 5, হাতে থাকে 5, 11কে 11 পাশে 16, 165/10 কি আসবে, মিটার আসবে। আচ্ছা, প্রস্থ কত হবে, প্রস্থ ছিল আমাদের কত আগে, প্রস্থ ছিল আমাদের আগে 10, 10-এর সঙ্গে আমাদের 10% বাড়বে, তার মানে 110/100। এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, তাহলে থাকবে কত, 11 মিটার, তাই তো। আর উচ্চতা কত হবে, দেখো উচ্চতা আমাদের ছিল 5, এরপরে 10% বাড়াবো, তার মানে 110/100 হবে, শূন্য কাটা যাবে, 5 11 55/10, এটা আসবে আমাদের মিটার। তাহলে এটা আমাদের এখন উচ্চতা। যেহেতু আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল, এখান থেকে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল লাগবে। দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল, কি হবে, এখন নতুনটা একই রকমভাবে করব, আমরা লিখছি না, একবারে লিখছি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, একবারে লিখলাম, একটা লাইন স্টেপ জাম্প দিলাম। দেখো 2 দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য আমাদের এখন হচ্ছে 165/10, প্রস্থ আমাদের এখন কত এসছে, প্রস্থ দেখো 11 এসছে, 11, উচ্চতা কত এসছে, উচ্চতা আমাদের এসছে 55/10। দেখো 2, এখানে দেখো 10 লসাগু হয়, 10 যদি লসাগু হয় তার মানে 165 প্লাস 11 10কে 110 গুণ
55/10। আচ্ছা, এবার দেখো যদি 2 গুণ নিচে থাকবে 10 আর উপরে আসবে দেখো 5, 6 × 7, 1 × 2, 275/10। আমি যদি এটা গুণ 55/10, দেখো যদি আমরা কেটে নিই 2 দিয়ে, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 × 5 = 25, 26, 27, 2 এ 25, 5 × 25, তার মানে 55। আচ্ছা, আমরা এখান থেকে 5 দিয়ে 5, 11, 55, 5 দুগুণে 10, তাহলে অ্যাকচুয়ালি পেলাম কত? 55 গুণ 11/2। এটা যদি আমরা গুণ করি কত পাচ্ছি দেখো, 5, 11, 55, 5 হাতে 5, 5 এবং 55 পাচ্ছে 60, 605/2। 605/2 কি পেলাম? 4 দলের ক্ষেত্রফল 605/2, তাহলে কি হবে? বর্গমিটার হবে, বর্গমিটার। দেখো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান কত হবে দেখো, 605/2 বিয়োগ আগে যেটা ছিল 250, তাই তো? 605/2 বিয়োগ 250। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, দেখো 2 লসাগু আসবে 605 বিয়োগ 2 দিয়ে করলে 250কে গুণ করলে 250কে 2 দিয়ে গুণ করলে 500 হয়, 500। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, দেখো 2 650 থেকে 605 থেকে 500 যদি বিয়োগ করি তাহলে 105 থাকে, 105, 105/2 এত বর্গমিটার। এটা আমাদের এখন বেড়েছে। যেহেতু আমাদের অঙ্কে বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে, তাহলে শতকরা কত বৃদ্ধি পেলে সেটা যদি বার করতে কী করতে হবে দেখো, আগে আমাদের ছিল কত? 250, তাহলে 250 বর্গমিটারে বেড়েছে কত? 105/2 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে বেড়েছে কত? 1 নিশ্চয়ই কম হবে, তাহলে কি হবে? 105/2/250 বর্গমিটার। আর 100তে কত? যেহেতু শতকরা আছে তাই 100তে আমরা বার করছি। তাহলে দেখো 105/2, এটা নিচে 1 আছে, আমরা যদি গুণ দিই, ভাগ অবস্থায় আছে, গুণ দিলে 1/250 হয়ে যাবে, তাই তো? এর সঙ্গে গুণ কত হবে? গুণ 100। ঠিক আছে, দেখো এই শূন্য যদি আমি কাটি, আর এই 2 দিয়ে 5 দুগুণে 10, আচ্ছা 5 দিয়ে 5 × 5 = 25, আর এই 5 দিয়ে 5 × 10, 5 × 5, তার মানে 21% বৃদ্ধি। 20 দাগে কী বলছে দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দেখো 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20%। এবার একটা জিনিস খেয়াল করো, 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়, তাহলে 5% শিক্ষার্থী তিনটি, তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? 20% বিয়োগ ওই 5%, যেহেতু ওই 5% সব প্রত্যেকটিতেই নাম দিয়েছে, তাহলে 5 যদি আমরা বিয়োগ করি 15%, তাহলে 15% শিক্ষার্থী শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। একই রকমভাবে যদি আমরা করি 200 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে? 200 মিটার দৌড়ে 10% শিক্ষার্থী নাম দিয়েছে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, তাহলে 200%, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে
কতজন? 15% শিক্ষার্থী। তো 15% শিক্ষার্থী নাম দিয়েছে 200 মিটার দৌড়ে। এবার যদি আমি শুধুমাত্র 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন সেটা বার করি, তাহলে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে ওই 5% বিয়োগ হবে, তাহলে 15 বিয়োগ 5। কেন 5% বারবার বিয়োগ করছি? কারণ ওই 5% সব কিছুতেই নাম দিয়েছে। তাহলে 5 বিয়োগ মানে 10%। ঠিক আছে, একই রকমভাবে যদি করি আমরা, দেখো এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, তাহলে লং জাম্পে নাম দেয় কত পার্সেন্ট? 10% শিক্ষার্থী। 10% শিক্ষার্থী। তাহলে শুধুমাত্র লং জাম্পে নাম দিয়েছে শুধু লং জাম্পে নাম দেয় 10 বিয়োগ ওই 5, তাহলে 5%। তাহলে এখন যদি আমরা প্রতিযোগিতায় মোট নাম দিয়েছে বার করি, তাহলে দেখো 15% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, 200 মিটার দৌড়ে 10% শিক্ষার্থী নাম দিয়েছে, আর লং জাম্পে নাম দিয়েছে 5%, আর উভয় বিষয়ে নাম দিয়েছে 5%। তাহলে এটা যদি আমরা যোগ করি কত, দেখো 15 আর 5-এ 20 আর 5-এ 25 আর 10-এ 35% নাম দিয়েছে। এবার আমাদের বলেছে কতবার বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা যদি 780 জন হয়, তাহলে কতজন শিক্ষার্থী প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। তাহলে এখান থেকে আমরা যদি পার্সেন্টটা বার করি, নাম দেয়নি কত পার্সেন্ট, তাহলে প্রতিযোগিতায় নাম দেয়নি মোট 100% শিক্ষার্থী আছে, তার মধ্যে 35% নাম দিয়েছে। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই এটা, তাহলে থাকবে কত? 65%। এই 65% শিক্ষার্থী নাম দেয়নি। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 780 জন। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে কত? 780 জন। এর মধ্যে নাম দেয়নি 65%, তাহলে নাম দেয়নি কতজন? নাম দেয়নি কত? 780 গুণ 65/100। 0 যদি আমরা কাটি, 5 দুগুণে 10, 5 13 65। আচ্ছা, এই 2 দিয়ে যদি এটাকে কাটি, 3 দুগুণে 6, 1 7, 18, 9 দুগুণে 18। তার মানে আমরা এখান থেকে পাবো 39 × 13। তাহলে এটা যদি আমরা গুণ করি, পাশে দেখো 39 সঙ্গে 13 যদি গুণ করি, 3 নং 27 7 হাতে 2, 3 3 9 আর 2 9 10 11। আচ্ছা, 9 অক্ষে 9, 3 অক্ষে 3, তাহলে 7, 9 আর 10 0 হাতে 1, 3 আর 4 আর 5। তাহলে কত আসছে? 507 জন। এই কয়জন নাম দেয়নি। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখো। বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা এগোবো কী করে বলো? আমাদের সবার চ্যানেল, সবাইকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেইভাবে পাশে থাকো। চলো, টাটা, বাই বাই।